আম বয়ানের মধ্য দিয়ে ৫১তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু। টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়। জঙ্গি হামলার আশঙ্কাকে মাথায় রেখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমা স্থল ঘিরে মোট 18টি গেট রয়েছে। আমাদের প্রত্যেকটি গেটে সিসিটিভি ক্যামেরা আছে। হেলিকপ্টারের মাধ্যমে উপর থেকে আমাদের অবজারভেশন করা হবে। আমাদের নাইট ভিশন গগলস থাকবে। রাত্রেও সকল প্রকার অপ্রীতিকর ঘটনা আমরা পর্যবেক্ষণ করতে পারবো। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ এবং আমি কামরুজ্জামান মামুন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ধর্মীয় উপাসনালয় নিরাপদ রাখতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শিগগিরই অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাধারণ মানুষের। যুদ্ধাপরাধীদের বাঁচাতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেগম জিয়া। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী বললেন, মানুষ পড়ানোর জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। রাজধানীতে প্রতি বছরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি এর নামে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা। দুশ্চিন্তায় অভিভাবকরা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বাধ্যতামূলক হলেও রাজশাহীতে সার্বক্ষণিক চিকিৎসক নেই অনেক হাসপাতাল ও ক্লিনিকে। জীবন শঙ্কার মধ্যে পড়ছেন রোগীরা। অবৈধ ক্লিনিক বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আজ পর্দা উঠছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের। কঠিন প্রতিপক্ষ মেনে দু দলেরই ভালো খেলার প্রত্যয়। ভোরে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে 3 দিনব্যাপী ৫১তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শীত উপেক্ষা করে দেশ বিদেশের লাখো মুসল্লি উপস্থিত হয়েছেন ইজতেমা ময়দানে। প্রথম দিন লাখো মুসল্লি জুমার নামাজ আদায় করেন। দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। জুমার নামাজের আগে সেখানে বিভিন্ন হেদায়েতি বয়ান শুনেন মুসল্লিরা। প্রথম পর্বের এই আয়োজনে দেশের নির্ধারিত 17টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এজন্য ইজতেমা ময়দানের 107 একর জমির উপর নির্মিত সুবিশাল প্যান্ডেলের খুঁটিতে নম্বর প্লেট, খিত্তা নম্বর বসানো হয়েছে। ইজতেমা ময়দানে এলাকা ভিত্তিক নিজ নিজ খিত্তায় অবস্থান নিচ্ছেন মুসল্লিরা। ইজতেমা ময়দানে প্রবেশের জন্য খোলা রাখা হয়েছে 18টি পথ। এছাড়া তুরাগ নদে 8টি ভাসমান সেতুরও ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার, বসানো হয়েছে সিসি ক্যামেরাও। আগামী 10 জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। 4 দিন বিরতি দিয়ে 2 পর্বের এই ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে 15 জানুয়ারি। আল্লাহর বান্দারা দিনের দাওয়াত নিয়ে অনেক কষ্ট মেহনত করেছেন। আমরাও সেই উদ্দেশ্যে এখানে দিনের দাওয়াতের আহ্বান আসছি। আল্লাহ পাক আনছে বিধান আমি আসতে পারছি। আমার একটা কাজ দেওয়ার মতন কোন কাজ নাই। আল্লাহ পাক এই এত বড় একটা মজমার ভিতরে আনছে, এই জন্য আমি লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। গাজীপুরবাসী যারা আসছে তাদের দায়িত্ব হইল বিভিন্ন জেলা থেকে যারা মুসল্লিরা আসবে তাদের খেদমত করা। জঙ্গি হামলার আশঙ্কা মাথায় রেখেই বিশ্ব ইজতেমার পুরো এলাকায় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল হক। সকালে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় তিনি আরও জানান, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে। ইজতেমা স্থল ঘিরে মোট 18টি গেট রয়েছে। এই 18টি গেটের মধ্যে আমাদের প্রত্যেকটি গেটে আমাদের সিসিটিভি ক্যামেরা আছে। হেলিকপ্টারের মাধ্যমে সেই পেট্রোলের মাধ্যমে উপর থেকে আমাদের অবজারভেশন করা হবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য র্যাবের হেলিকপ্টার সার্বক্ষণিক কাজ করবে। রাত্রিকালে এই অবজারভেশন পোস্টে আমাদের নাইট ভিশন গগলস থাকবে, যাতে করে আমরা রাত্রেও এই অবজারভেশন পোস্ট থেকে আমরা সকল প্রকার অপ্রীতিকর ঘটনা আমরা পর্যবেক্ষণ করতে পারবো। এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা প্রাঙ্গণে আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, মামুন, বেলা 1:45টার সময় এখানে জুমার নামাজটি শেষ হয়েছে এবং আমরা দেখেছি যে জুমার নামাজে কিন্তু লাখো মুসল্লি অংশ নিয়েছেন।
তো জুমার নামাজের পরে এখানে একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। ইজতেমা ময়দানে এসে একজন মৃত্যুবরণ করেছেন, তার জানাজা এখানেই হয়েছে এবং এই নিয়ে এই পর্বে এখন পর্যন্ত 4 জন মৃত্যুবরণ করলেন। আমরা যেটি জেনেছি যে গতকালকে 3 জন মারা গেছেন এবং আজকে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তাদের জানাজা এখানে হয়েছে এবং জানাজা শেষে তাদের যে মরদেহ সেটি তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। আর এখানে একটু বলতে চাই সেটি হচ্ছে যে জুমার নামাজে অংশ নিতে যে লাখো মুসল্লি এসেছিলেন, তো তারা এখন এই মুহূর্তে ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেছেন, তারা তাদের বাড়ির পথ ধরেছেন। আর যারা এখানে 3 দিনের জন্য অংশ নিচ্ছেন ইজতেমায়, তারা স্বাভাবিক নিয়মে তারা এখানেই অবস্থান করছেন। তো এখন জুমার নামাজটি শেষ হয়েছে, খুব বেশি সময় হয়নি, কারণ আপনাকে আমি বলেছি জুমার নামাজের পরে একটি জানাজাও এখানে অনুষ্ঠিত হয়েছে। তো এরপরে এখন ফরজ নামাজ আদায়ের পরে এখন মুসল্লিরা যারা আছেন তারা সুন্নত নামাজ আদায় করছেন। তো এরপর থেকে হচ্ছে আপনার বয়ান শুরু হবে এবং এই বয়ানটি হয়তো অল্প কিছু সময় চলবে। তো এই বয়ানের পরে মাঝখানে হচ্ছে আপনার যারা মুসল্লিরা এখানে আছেন তাদেরকে দুপুরের খাবারের জন্য বিরতি দেওয়া হবে। তো দুপুরের খাবারের বিরতির পর আসরের নামাজের পর হচ্ছে আবার যারা মুসল্লিরা আছেন তাদের উদ্দেশ্যে সার্বিকভাবে নয়, মুসল্লিরা তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে নিজেরা আলোচনা করবেন। অর্থাৎ সকাল থেকে এই পর্যন্ত যে বয়ানগুলো তাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন। এবং এখানে আরেকটি বিষয় আমরা যেটি জেনেছি যে বিভিন্ন পেশা অনুযায়ী হচ্ছে এখানে যারা মুসল্লি তাদেরকে ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ আপনি জানেন যে ইজতেমায় কিন্তু সব শ্রেণী পেশার মানুষজনই এখানে অংশ নিচ্ছেন। তো আমরা জেনেছি যে শিক্ষক আছেন, শিক্ষার্থী আছেন, প্রকৌশলী আছেন, তারপরে আপনার ইসলামী চিন্তাবিদরা আছেন। তো তাদেরকে বিভিন্ন যেই পেশার সে অনুযায়ী তাদেরকে ভাগ করে দেওয়া হবে এবং তারা নিজেরা ইবাদত বন্দিগি করবেন এবং সকাল থেকে যে আলোচনাগুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা নিজেদের মধ্যে মত বিনিময় করবেন। এবং আপনি জানেন যে আগামী কালও ইজতেমার ময়দানে মুসল্লিরা অবস্থান করবেন এবং আগামী রোববার দিন হচ্ছে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি হবে। তো আমরা দেখেছি যে গতকাল থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেছিলেন এবং আজকেও আমরা সকাল থেকে দেখছি কিন্তু মুসল্লিরা দেশের বিভিন্ন জায়গা থেকে এখনো পর্যন্ত ইজতেমা ময়দানের দিকে আসছেন। আপনি জানেন যে এই প্রথম পর্বে দেশের ঢাকা জেলা সহ দেশের 17টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। তো সেই মুসল্লিদের অংশ নেওয়ার জন্য এই যে ইজতেমার যে মূল প্যান্ডেলটি রয়েছে সেটিকে 27টি খিত্তায় ভাগ করে দেওয়া হয়েছে। তো এরই মধ্যে আমরা যেটি দেখেছি যে মূল ময়দান সেটি কিন্তু ভরে গেছে। এখন হচ্ছে মুসল্লিরা কিন্তু মূল ময়দান ছাড়ে আশপাশের জায়গাগুলোতেও আমরা দেখেছি যে মুসল্লিরা অবস্থান নিয়েছেন। তবে এটি কিন্তু হচ্ছে গতবারের তুলনায়, অর্থাৎ যে বাইরে অবস্থান নেওয়া মুসল্লির সংখ্যা গতবারের তুলনায় এবার কম। কারণ আপনি জানেন যে এর আগে পর্যন্ত অর্থাৎ গত বছর পর্যন্ত প্রতি পর্বে 32টি জেলার করে মুসল্লিরা অংশ নিতেন। তো এই পর্বে যেহেতু অর্থাৎ প্রথম পর্বে 17টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন, তো স্বাভাবিকভাবে মুসল্লির সংখ্যা কিন্তু অনেকটাই কম। তাবলিগ জামাতের যারা মুরব্বীরা আছেন তারা যেটি বলছেন যে যারা এখানে ইজতেমায় অংশ নিতে আছেন তাদের সকলের সুবিধার কথা চিন্তা করেই তারা এবার জেলার সংখ্যা কমিয়ে দিয়েছেন। অর্থাৎ এবারের 2 পর্বে যে 32টি জেলার মুসল্লিরা অংশ নেবেন, আগামী বছর তারা আর ইজতেমায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না। এবার যে 32টি জেলা অংশ নিচ্ছে না, আগামী বছর সেই 32টি জেলার মুসল্লিরা এই ইজতেমায় অংশ নেবেন। তারা বলছেন যে এটি মুসল্লিদের সুবিধার কথা চিন্তা করেই তারা এই বিষয়টি ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন। আর এখানে একটু জানাতে চাই যে অন্যান্য বছরের তুলনায় আমরা দেখি যে এবার শীতের তীব্রতা কিন্তু অনেকটাই কম। ফলে যারা বিশেষ করে বয়স্ক মুসল্লিরা আছেন তারা আপনি জানেন যে শীতের কারণে তারা অনেকে অসুস্থ হয়ে পড়েন। তো এবার যেহেতু শীতের তীব্রতা নেই এবং সকালবেলাটাতেই কিছুটা কুয়াশা ছিল, তো এখন এই মুহূর্তে কিন্তু আমরা দেখি 10টার পর থেকে রোদ উঠেছে। তো মুসল্লিরা যারা আছেন তারাও এখানে সার্বিকভাবে আমরা দেখছি যে অত্যন্ত নিরাপদে এবং আনন্দ সহকারে তারা এই ইজতেমায় অংশ নিচ্ছেন। তো ছোটোখাটো কিছু সমস্যা হয়তো হচ্ছে, কিন্তু মুসল্লিরা যেটি বলছেন যে আল্লাহর নৈকট্য লাভের কাছে তারা এইসব সমস্যাকে কোনো পাত্তাই দিচ্ছেন না। তারা বলছেন যে আগামী রোববার দিন আখিরি মোনাজাত করেই তারা সবাই বাড়ির পথ ধরবেন। তো ইজতেমা ময়দান থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। মামুন। দর্শক, তুরাগ তীর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল, জানাচ্ছিলেন ইজতেমা ময়দানের খবরাখবর। দেশের ধর্মীয় উপাসনালয়গুলোতে নিরাপদ রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ মানুষের মতে ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনায় ভীতির সৃষ্টি হয়েছে, তাই শিগগিরই অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে একের পর এক পুলিশ অভিযানে ধ্বংস করা সম্ভব হচ্ছে জঙ্গিদের আস্তানা। ফখরুল শাহিনের রিপোর্ট। প্রতিভা রায় সপরিবারে পূজা দিতে এসেছেন রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। পূজা অর্চনা শেষে জানান ধর্মীয় উপাসনালয়ে যে কোনো অপ্রীতিকর ঘটনা পীড়াদায়ক। সবাই যেন শান্তিতে ধর্ম পালন করতে পারেন, একটাই চাওয়া তার। এটা তো একটা পবিত্র স্থান,
এই জায়গায় যদি এরকম ধরে নেয় তাহলে মানুষ কোথায় যে দাঁড়াবে? নিরাপদে আমরা নিশ্চিন্তে ঠাকুরকে ডাকতে পারি, মসজিদ হোক আর সে মন্দির হোক, গির্জা হোক। শুধু প্রতিভারায় নয়, সব ধর্মপ্রাণ মানুষের চাওয়া এটাই। বোমাবাজি, সন্ত্রাসী, জঙ্গিবাদী এর কোনো স্থান ইসলামে নেই। ইসলাম এগুলোকে সম্পূর্ণভাবেই নিষেধ করে। আবহমান কাল থেকে হিন্দু মুসলিম যে সম্প্রীতি বজায় রয়েছে, কিছু কিছু লোক সে সম্প্রীতি নষ্ট করার পায়তারা করতেছে। শুধুমাত্র আইনি বাধ্যবাধকতার মাধ্যমে নয়, আইন থাকবে, আইনের পাশাপাশি তাদেরকে বুঝিয়েও এই পথে সুপথে আনার চেষ্টা করতে হবে। কোনো উপাসনালয়, সেটা যে উপাসনালয় হোক না কেন, সেখানে যাতে কোনো হামলা, কোনো আক্রমণ না হয়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, পুলিশি তৎপরতায় ইতিমধ্যে পিছু হটতে শুরু করেছে জঙ্গিরা। এরা যেই হোক না কেন, যারাই হোক না কেন, একটা গোষ্ঠীর, একটা সম্প্রদায়ের অংশ। এদেরকে জঙ্গি নামে অভিহিত করুন বা অন্য যে কোনো নামে অভিহিত করুন না কেন, এদেরকে আমরা সাফ কথা বলে দিই যে তারা ক্রিমিনাল। তারা যে উপায়ে এগুলো করছে, যে সমস্ত ডিভাইস ব্যবহার করছে, যে সমস্ত কলাকৌশল ব্যবহার করছে, এই সমস্ত কলাকৌশল দিয়ে বেশি দিন টিকে থাকা তাদের দ্বারা কোনো মতেই সম্ভব নয়। আলাদা কোনো জঙ্গি সংগঠন নয়, দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যেই একটি বিশেষ রাজনৈতিক দল মানুষের ধর্মানুভূতিতে আঘাত হানার চেষ্টা করছে বলে দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেগম জিয়া। টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, মানুষ পোড়ানোর জন্য বেগম জিয়াকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। টুঙ্গিপাড়া থেকে আরও জানাচ্ছেন শাহ আলী জয়। পৌষের সকালে পিতার জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে শ্রদ্ধা জানান জাতির জনকের সমাধিতে। পিতার সমাধিতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান দুই বোন। এ সময় মাজার কমপ্লেক্সে এক অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ এবং মাল্টিমিডিয়া বিতরণ করেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সব উপজেলায় একটি করে সরকারি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করতে সরকার। বলেন, বাংলাদেশের অনেক সম্ভাবনা আছে, তা কাজে লাগাতে হবে। ডিজিটাল বাংলাদেশ কিন্তু এখন আর ওই স্বপ্ন না, এটা বাস্তব। এখন প্রতিটি এলাকায় ডিজিটাল সেন্টার আমরা করে দিয়েছি। আমরা ৫,২৭৫টা ডিজিটাল সেন্টার করেছি। আমাদের ৮,০০০ পোস্ট অফিস আছে। এই পোস্ট অফিসগুলিকেও আমরা ডিজিটালাইজ করে দিচ্ছি, সেগুলো আমরা ডিজিটাল সেন্টার করে দিচ্ছি। এবং প্রতিটি জায়গায় কিন্তু মানুষ ছেলেমেয়েরা কাজ পাচ্ছে, নিজে অল্প কিছু করে খাওয়ার সুযোগ পাচ্ছে, সেটা আমরা সৃষ্টি করেছি। শেখ হাসিনা বলেন, গত বছর সরকার যখন দেশকে এগিয়ে নিতে কাজ করছিল, তখনই দেশ জুড়ে জ্বালাও পোড়াও আর মানুষ হত্যায় নামে বিএনপি জামাত। গত পৌর নির্বাচনে এর ফলও পেয়েছে তারা, মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশের মানুষকে পুড়িয়ে মারে, মানুষ হত্যা করে, তারা 582টা স্কুল পুড়িয়েছে। 2014 সালে নির্বাচন ঠেকানোর নামে প্রিজাইডিং অফিসার, সহ প্রিজাইডিং অফিসার হত্যা করেছে এবং জ্যান্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। যার মধ্যে এতটুকু মনুষ্যত্ব আছে, সেই জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারে না। যুদ্ধ অপরাধীদের বাঁচাবার জন্য, সেই যুদ্ধ অপরাধীদের বাঁচাবার জন্য আবার তিনি বেশ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এরা যে অপরাধ করেছে, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আর ঠিক একই ধরনের অপরাধ কিন্তু খালেদা জিয়াও করেছে। 2015-তে শুরুতে জানুয়ারি মাসে আপনাদের মনে আছে কি অবস্থা সৃষ্টি করেছিল সারা বাংলাদেশে। যা পৌরসভা ইলেকশনে তাদের সুমতি হয়েছে, পৌরসভা ইলেকশনে তারা যোগদান করেছে। কিন্তু ওই জ্বালাও পোড়াও ওই ধরনের মানুষের ক্ষতি করেছে বলে মানুষ তাদের ভোট দেয়নি। টুঙ্গিপাড়ার সমাবেশে শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করাই তার জীবনের লক্ষ্য। তাই কোনো অপশক্তির কাছেই তিনি মাথা নত করবেন না। শাহ আলী জয়, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। দুপুরের সময় আরো থাকছে। গাইবান্ধায় বেসরকারি প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীদের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে বইয়ের বোঝা। প্রকাশনা সংস্থার সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ। গণতন্ত্রের মুখোশে দেশে বর্তমানে একনায়কতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আমার দেশ পত্রিকার সম্পাদক
মাহমুদুর রহমানের বন্দিত্বের 1000 দিন পূর্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। সরকার সুপরিকল্পিতভাবে গোটা জাতিকে বিভক্ত করে ফায়দা লুটছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। একদলীয় শাসন প্রতিষ্ঠার সব আয়োজন সম্পন্ন হয়েছে, শুধুমাত্র গণতন্ত্রের একটা মুখোশ পরিয়ে রাখা হয়েছে। গোটা জাতিকে বিভক্ত করে ফেলেছে। বিভক্তির সুযোগ তারা পুরো মাত্রায় নিচ্ছে। আজকে সাংবাদিকরা বিভক্ত বলেই আজকে সাংবাদিকদের স্বার্থেও তারা কোনো কথা বলতে পারছেন না। বাংলাদেশের মানুষ তো চিরকাল লড়াই করেছে। সেই দেশ, সেই জাতি আজকে একেবারেই ঠান্ডা, নির্বাক। তবে এই ঠান্ডা হওয়া, এই স্তব্ধতা, এটা স্বাভাবিক নয়। রাজনৈতিক দল ভাঙা গড়ায় আওয়ামী লীগ বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিএনপির করা অভিযোগের প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে বক্তব্য রাখেন তিনি। এ সময় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে 11 জানুয়ারির সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার আহ্বানও জানান তিনি। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ভাঙা গড়ায় বিশ্বাসী নয়। বাংলাদেশ আওয়ামী লীগের অতীত ইতিহাস কখনো এটাকে সমর্থন করে না। আমরা মেজর হাফিজ সাহেবের এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। 11 জানুয়ারি ঐতিহাসিক শ্রদ্ধা উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই জনসভা আর একবার জনসমুদ্রের রূপ নিয়ে এই দেশবাসী প্রমাণ করবে যে দেশের মানুষ এখন উন্নয়ন চায়, শান্তি চায়, অগ্রগতি চায়। সরকারের রূপকল্প বাস্তবায়ন ও উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সাথে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান দৃঢ় করতে সকলকে এগিয়ে আসতে বলেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকাল এক অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি তার বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বলেন, বিচারহীনতার প্রবণতার কারণে একসময় দেশকে অনেক মূল্য দিতে হয়েছে। বর্তমানে স্বাধীনভাবে কাজ করছে বিচার বিভাগ। বিচারহীনতা সংস্কৃতি রোধ করতে এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সদস্য ও এলাকার কৃতি মানুষেরা উপস্থিত ছিলেন। অর্জন করতে পেরেছি এবং 2041 সালে ব্যক্তি যতই ক্ষমতাশালী হোক, আমরা 2018 সালে আমরা আশা করছি পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি যাবে। 2041 সালের মধ্যে উচ্চবিত্তের দেশ হবো আমরা। সেই স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় ও কৃত্রিমভাবে আমরা যাতে কাজ করি সবাই, এই আহ্বান আমি সবার প্রতি জানাবো। জঙ্গিবাদ, সন্ত্রাস, সামাজিক অবক্ষয়, আর এই যে সম্প্রীতির বন্ধন, অটুট বন্ধন যে ব্রাহ্মণবাড়িয়াবাসীর, জঙ্গিবাদের বিরুদ্ধে, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়াবাসীর যে অবস্থান, সেই অবস্থান যাতে আরো দৃঢ় হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত রূপকল্প 2021 বাস্তবায়নে এবং বাংলাদেশকে 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং 2041 সালের মধ্যে উন্নত বিশ্বের সারিতে নিয়ে যেতে বর্তমান সরকার যে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে, তাতে এলাকা ভিত্তিক সাধ্যমতো সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য আপনাদের প্রতি আমি উদ্যোগ আহ্বান জানাই। দর্শক, এবারে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। কিছুক্ষণের মধ্যেই স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপের চতুর্থ আসর। আর এই আন্তর্জাতিক টুর্নামেন্টকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে যশোর। বাংলাদেশ ফুটবল দলকে উৎসাহ দিতে শামসুল হুদা স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন সমর্থকরা। সেখানকার সবশেষ খবরাখবর জানতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী SM ইকবাল। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচ, যে ম্যাচে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে, সেটি শুরু হতে যাচ্ছে। হাতে বলতে গেলে আর 10 থেকে 15 মিনিট সময় আছে। তো ইতোমধ্যেই কিন্তু দু দলের ফুটবলারই কিন্তু মাঠে প্রবেশ করেছে। আমরা কিছুক্ষণ আগে মাঠে গিয়ে দেখে এসেছি যে ম্যাচের আগে যতটুকু ওয়ার্ম আপ করার, তারা কিন্তু সেই ওয়ার্ম আপটি এখন সেরে নিচ্ছেন। এছাড়া মাঠের অভ্যন্তরে দর্শক পরিস্থিতি যদি আমি বলতে চাই, সেটি বলতে গেলে একটি কথা বলতে হয়, সেটি হচ্ছে যে সকাল থেকে আমরা দেখেছি যে ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে কিন্তু দর্শকরা মাঠে প্রবেশ করেছে এবং স্টেডিয়ামটির অনেকাংশই কিন্তু ইতোমধ্যে পূর্ণ হয়ে গিয়েছে। আর বাইরের পরিস্থিতি বলতে গেলে একটি কথা আপনাকে না বললেই না হয়, আজকে কিন্তু জুম্মাবার, অর্থাৎ নামাজের পরপরই যে দর্শকদের একটি ঢল বা ভিড় হওয়ার কথা ছিল, সেটি কিন্তু আমরা ইতোমধ্যে লক্ষ্য করছি। অর্থাৎ নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখছি দলে দলে সমর্থকরা মাঠের চারপাশে এসে ভিড় করছেন এবং স্টেডিয়ামে অর্থাৎ মাঠের ভেতরে প্রবেশ করার জন্য তারা অপেক্ষা করছেন।
আর বরাবরের মতো যশোরে এর আগেও যেমনটি হয়েছিল 2014 সালে শ্রীলঙ্কার সঙ্গে যখন একটি প্রীতি ম্যাচ হয়েছিল, তখন আমরা খেয়াল করেছিলাম যে দর্শকদের পর্যাপ্ত রকম ভিড় এবং পর্যাপ্ত রকমের চাপ ছিল। আর এই সুযোগে যে কালোবাজারিদের যে একটি দৌরাত্ম্য ছিল, সেটা কিন্তু আমরা আজকে সকালেও কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি যে বেশ কিছু ব্ল্যাকারকে কিন্তু এখান থেকে দেখা গেছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদের নিয়ে গিয়েছে। পক্ষান্তরে সাধারণ দর্শক যারা ফুটবল লাভার, অর্থাৎ ফুটবলকে যারা ভালোবাসেন, তাদের মাঝে আমরা দেখেছি যে বাংলাদেশের এই ম্যাচকে ঘিরে পর্যাপ্ত রকমের উৎসাহ এবং উদ্দীপনা বিরাজ করছে এবং তারা কিন্তু চাচ্ছে যে বাংলাদেশ আজকে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় লাভ করবে। পক্ষান্তরে আরো একটি জিনিস বলা যায় যে একটা হতাশাও কিন্তু আছে অনেকের মাঝে। খেয়াল করেছি যে অনেক দূরে থেকে এসেছেন, শুধু যে যশোরবাসী এখানে খেলা দেখতে এসেছেন তা কিন্তু না, যশোরের আশেপাশে যে জেলাগুলো আছে এবং যশোরের যে থানা শহরগুলো আছে সেই থানা থেকেও কিন্তু অনেক ফুটবলারদের, অনেক দর্শকদেরই কিন্তু দেখেছি যে তারা আজকে ম্যাচ দেখার জন্য এখানে এসেছেন এবং অনেকেই টিকিট পেয়েছে, আবার অনেকেই দেখেছি যে অনেকে হতাশা প্রকাশ করছে যে তারা টিকিট পায়নি। তো টিকিট যারা না পায়নি তারাও বাইরে অপেক্ষা করছে এবং তাদের সকলেরই প্রত্যাশা যে কিছুক্ষণ পর যে ম্যাচটি শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচ, প্রথম ম্যাচ, সেই প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের শুভ সূচনা করবে বাংলাদেশ। তো এই ছিল যশোরের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, কিছুক্ষণের মধ্যেই স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপের চতুর্থ আসর। আর সেখানকার খবরাখবর জানাতে যশোর থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী SM ইকবাল। যাচ্ছি পরের প্রসঙ্গে। দেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি অনুসরণ করতে শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আকবর আলী খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 15তম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। পুনর্মিলনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে পাশ করা বিভিন্ন পেশার 5 শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সোনিয়া নিশাত আমিন। উন্নত দেশগুলির নিকৃষ্টতম বিশ্ববিদ্যালয়গুলির অনুকরণে পাঠ্যক্রম পরিচালনা করছি এবং এ ধরনের পাঠ্যক্রম মোটেও দেশের জন্য মঙ্গলজনক হবে বলে আমার মনে হয় না। যারা শিক্ষা ব্যবস্থার পরিচালনা করেন তারা উন্নত দেশগুলোর সবচেয়ে উন্নত বিশ্ববিদ্যালয়গুলির অনুকরণে যেন পাঠ্যসূচি প্রণয়ন করেন। রাজধানীতে প্রতি বছরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি এর নামে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা। আর এ কাজে পিছিয়ে নেই দেশের স্বনামধন্য বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল ও কিন্ডারগার্টেনগুলোও। এতে অভিভাবকদের কপালে পড়ছে দুশ্চিন্তার ভাঁজ। তবে শিক্ষামন্ত্রী বলছেন, অভিযোগ পেলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। আরও জানাচ্ছেন শাফিন জাহিদ। তানভীর সুলতানা সরকারি চাকরিজীবী এই অভিভাবকের 3 সন্তান পড়ছেন রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে। সন্তানদের স্কুলে দিতে আসছেন ঠিকই, কিন্তু মাথায় রয়েছে দুশ্চিন্তার বোঝা। কারণ এবছর সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি ফি বাড়ানোর পাশাপাশি প্রায় দ্বিগুণ হারে বেড়েছে মাসিক বেতন সহ অন্যান্য চার্জ। 3টা বাচ্চার ক্ষেত্রে প্রত্যেকের বেতন দ্বিগুণ, তখন তো আমার সংসারের অন্য খরচগুলো সব করতে হবে। বাচ্চাদেরকে সেরকম আমি সুযোগ সুবিধা দিতে পারবো না। আমাদের মতো সাধারণ চাকরিজীবী মানুষ যারা, তাদের জন্য তো অনেক বেশি প্রেশার। এখন আমরা কি করব বলেন, আমরা তো সব জিম্মি হয়ে রয়েছি। দেশের সবগুলো নামী কিংবা বেনামী বিদ্যালয়গুলোর দিকে অভিযোগের আঙুল আছে অভিভাবকদের। সরকারের নিয়ম অমান্য করে যেখানে সব ছাত্রছাত্রীদের কাছ থেকে ভর্তির নামে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা, আর প্রতি বছরই বাড়ছে এর পরিমাণ। সেই সাথে বিশেষ ক্লাসের নামে কোচিং করিয়ে আদায় করছেন অতিরিক্ত টাকা। আর প্রতিষ্ঠানের অধ্যক্ষের দাবি, নতুন পে স্কেল অনুযায়ী শিক্ষকদের বেতন দিতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। বর্তমান যে পে স্কেল ঘোষণা করলো সেইটা দিলে 75% বাড়াইতে হয়, সেজন্য মাত্র 49.67% বাড়াইছি। বিষয়টি জানার পর শিক্ষামন্ত্রী বলছেন, এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তারা কমপ্লেন দেয় না, তারা আবার গোপন রাখতে চায়। এটা আপনি যেমন বললেন, তারা তো আমার কাছে বলবে না, আমাকে দিলে তো আমার জন্য সুবিধা হয়। একটা প্রমাণ একজনের চিঠি দিলেই তো আমি অ্যাকশন নিয়ে নিতে পারি তাৎক্ষণিক। আমার তো প্রমাণ দরকার। কেউ রক্ষা পাবে না। প্রতিবার সবার টাকা ফেরত দেওয়া হয়েছে, এবারও ফেরত দিতে হবে। সেই সাথে নির্ধারিত ফিয়ের বাইরে যেন কেউ টাকা না দেন এমন আহ্বানও জানান মন্ত্রী। একদিকে এসব স্কুল কর্তৃপক্ষ বলছেন যে যৌক্তিক কারণে বাড়ানো হচ্ছে মাসিক বেতন সহ অন্যান্য সকল চার্জ, আর এসব শিক্ষার্থীর অভিভাবকরা বলছেন, যদি শিক্ষার পিছনে এমন লাগামহীন ব্যয় বাড়তেই থাকে তাহলে এর প্রভাব পড়বে শিক্ষা জীবনে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা।
বাবা হবার মুহূর্তে প্রিয় সন্তান ও স্ত্রীর পাশে থাকতে পারেননি তিনি, কারণ ওই সময়ে বাংলাদেশের হয়ে ক্রিকেট যুদ্ধের ময়দানে লড়ছিলেন প্রতিপক্ষের বিরুদ্ধে। আমাদের দুইজনেরই একটা আলাদা রকম প্ল্যানই ছিল যে এই টাইমটা আমরা একসাথে থাকবোই, সেটা যে অবস্থায় থাক, বাট হয় নাই, আল্লাহর ইচ্ছা ছিল না হয়তো এই কারণে। হ্যাঁ দর্শক, তিনি আর 10 বাবার মতো নন, তিনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সংবাদের খেলার অংশে জানবো তার বাবা হবার অনুভূতির গল্প। সরকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করলেও গাইবান্ধার অধিকাংশ কিন্ডারগার্টেন, বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের চিত্র ভিন্ন। এসব স্কুলে পাঠ্যসূচির অতিরিক্ত বই কিনতে বাধ্য করা হচ্ছে অভিভাবকদের। শিক্ষার্থীদের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে অতিরিক্ত বইয়ের বোঝাও। শুধু তাই নয়, বইয়ের জন্য প্রকাশনা সংস্থাগুলোর সঙ্গে আর্থিক লেনদেনেরও অভিযোগ রয়েছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ওবায়দুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত প্রতিদিন সাত সকালে মায়ের হাত ধরে স্কুলে হাজির হয়। ব্যাগ বোঝাই বইয়ের ভারে স্কুলমুখী ছোট্ট নুসরাতের কুজো হয়ে হাঁটার এই দৃশ্য দেখলে যে কোনো মানুষেরই মায়া হবে। গাইবান্ধার নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের খুদে এই শিক্ষার্থীর মতো প্রতিদিন অসংখ্য ছোট্ট মনিকে টানতে হয় বইয়ের বোঝা। নিঃসন্দেহে এই বইগুলো বাচ্চাদের জন্য বোঝা এবং এটা একটা মেন্টাল টর্চার। একটা চক্রের ভিতর দিয়ে আমাদের বাচ্চা কাচ্চাদের উপরে এই বইয়ের বাড়তি বোঝাটা চাপায়া দিচ্ছে, যেটা মেধা বিকাশের বদলে বরঞ্চ এটা মেধাকে বাধাগ্রস্ত করছে। পাঠ্যসূচিতে অতিরিক্ত বই সংযুক্ত করার ব্যাপারে বিস্ময়কর তথ্য পাওয়া গেল বই ব্যবসায়ীদের কাছ থেকে। বেনিফিটটা কিন্তু লাইব্রেরি পাচ্ছে না, লাইব্রেরিয়ান কিন্তু 5% বা 10% লাভ এরিয়ে হচ্ছে, পুরো বেনিফিটটা পাচ্ছে হলো স্কুল কর্তৃপক্ষ। শিক্ষাবিদরা বলছেন বইয়ের বোঝা হালকা না করলে কোমলমতি শিশুদের মেধা ও মননে নেতিবাচক প্রভাব পড়বে। তবে স্কুল কর্তৃপক্ষ বলছে উল্টো কথা। মেধা বিকাশের জন্য স্কুলে যায় এবং তাকে যখন একটা বিশাল বইয়ের বোঝা দেওয়া হয় তখন কিন্তু তার মধ্যে প্রথমেই কিন্তু সে একটা হোঁচট খায় যে আমি এই শিশু এই এতগুলো বই কিভাবে রপ্ত করব। আগামী দিনে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত মোটেই হবে না, তার প্রমাণ আমরা পাচ্ছি যে এই ছেলে মেয়েগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, এগুলো সমস্ত পরীক্ষায় তো এরা রেজাল্ট খুব ভালো করছে। তবে শিশুদের মানসিক ক্ষতির কথা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলার শিক্ষা কর্মকর্তারা। এনসিটিভি কর্তৃক যেগুলো অনুমোদিত ওগুলো বই পড়াতে হবে, এটা এর বিরুদ্ধে এর অতিরিক্ত যদি কোনো কিছু করে থাকে আমরা অভিযোগ করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। গাইবান্ধা জেলায় কিন্ডারগার্টেনের সংখ্যা কত তার কোনো তথ্য শিক্ষা বিভাগের কাছে নেই। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে 36তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 9:30 থেকে বেলা 11:30 পর্যন্ত ঢাকাসহ দেশের 7টি বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর 2180টি পদের বিপরীতে প্রায় 2.25 লাখ চাকরি প্রার্থী আবেদন করেছেন। রাজধানীর 107টি এবং রাজধানীর বাইরের 55টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে তথ্য বিভ্রাটের কারণে আবেদনকারীদের 15 জনের প্রার্থিতা বাতিল করে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। গত বছরের 31 মে 36তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। মধ্যবিত্ত শ্রেণী থেকে আমরা যারা রিপ্রেজেন্ট করি, যারা তাদের জন্য একটা সরকারি চাকরির জন্য বিশেষ করে বিসিএস এর মতো একটা ফার্স্ট ক্লাস জবে প্রায় 1.5 থেকে 2 বছর যে একটা প্রসেসটা লেগে যায়, এই প্রসেসটা আমাদের জন্য আসলে এই টাইমটা ওয়েট করা অনেক টাফ। তো এতে করে দেখা যায় যে আমাদের অনেকের প্রবলেম হয়, কারণ বেকারত্ব হলো সবচেয়ে বড় একটা প্রবলেম। খুব কম সময়ের মধ্যে, খুব বেশি হলে 1 বছরের মধ্যে যদি সবকিছু কমপ্লিট করা হয় আর কি ভালো হয়। স্টুডেন্ট যখন বিসিএস এর জন্য অপেক্ষা করছে, সে 2 বছর বসে আছে, সে বিসিএস জব করবে এই জন্য সে বসে আছে, ভালো হয়েছে, কিন্তু 2 বছর পর আমাকে যখন নট বলে দিচ্ছে তখন কিন্তু বিষয়টা আমার জন্য খুবই আপসেট। রাইড চ্যালেঞ্জ রান এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে মিনি স্কাই ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকালে এই দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আলী আকবর। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী ও বাংলাদেশে প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম সহ অনেকে। এভারেস্ট একাডেমি ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন প্রায় 250 রানার।
42 মিনিটে 10 কিলোমিটার পথ অতিক্রম করে ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেন গৌরীপুরের রানার ফরিদ আহমেদ। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। আসলে এই ধরনের উদ্যোগ আগে কখনো হয়নি। এই ম্যারাথনের মাধ্যমে আসলেই মানুষকে, বিশেষ করে তরুণদেরকে উজ্জীবিত করবে। এর মাধ্যমে আমরা খুবই সুন্দর একটা দেশ গড়তে পারবো, এবং ইতিবাচক মন মানসিকতা সম্পন্ন ছেলে মেয়েদেরকে তৈরি করতে পারবো যারা দেশ গড়ার অংশ নেবে। দক্ষ জনশক্তির অভাবে পর্যাপ্ত উপকূলীয় ও সামুদ্রিক সম্পদ আহরণ সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। এ সময় দক্ষ জনশক্তি গড়তে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী। উপকূলীয় সম্পদ আহরণ করার এবং ব্যবহার করার বিজ্ঞান প্রযুক্তি সেটা এখনো আমাদের আয়ত্তে নেই। বহু লোককে বললাম যে তোমরা এক জাহাজ কেন সমুদ্রের সম্পদ আহরণে লাগো, কিন্তু সেক্ষেত্রে যে সাড়াটা পাওয়া গেছে সেটাও যথোপযুক্ত নয়। মেন পাওয়ার, সেই মেন পাওয়ারকে গড়ে তোলাটা বোধ হয় এখন সবচেয়ে বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। দর্শক, 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৮ম দিন আজ। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী কামরুল হাসান। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। কামরুল, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকে ৮ম দিন এবং শুক্রবার সরকারি ছুটির দিন হয়, কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি মেলা প্রাঙ্গণে কিন্তু দর্শনার্থীর যে সমাগম সেটা কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি, এবং বিক্রেতারাও কিন্তু আশা করছে গত 7 দিনে যে ব্যবসা করেছে বা যে বেচাকেনা হয়েছে আজকে প্রায় তার সমপরিমাণ একদিনেই তারা ব্যবসা করবে এবং বেচাকেনা করবে, সেই প্রত্যাশা কিন্তু তারা করছে। তো আমরা এখন আপনি যদি একটু দেখেন যে মেলার কিন্তু এখানে যেমনটা ভিড় দেখা যাচ্ছে, মেলার কিন্তু প্রত্যেকটা প্রান্তেই কিন্তু তেমনটাই ভিড়। প্রত্যেকটা দোকানে কিন্তু সকাল থেকে বিক্রিও শুরু হয়ে গেছে, এবং যে আমরা সকালে বলেছিলাম যে পোশাক, প্রসাধনী, অর্নামেন্ট, এই দোকানগুলোতে কিন্তু সবসময় ভিড় দেখা যায়। এর পাশাপাশি যে ঐতিহ্যবাহী কিছু প্রোডাক্টের স্টল আছে সেখানেও কিন্তু আমরা অনেক ভিড় দেখেছি, অর্থাৎ কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে সেই সকাল থেকে। অন্যান্য দিন যে সময়টা লোকজন কিছু আসতে থাকে, এবং এখন যে দুপুর সময় সেই সময়টাতে কিন্তু লোকজনের কোনো কমতি নেই, বেশ ভিড়। এবং আমরা এখানে দেখছেন যে একটা অর্নামেন্টের দোকানে কিন্তু বেশ ভিড়, এবং এর পাশাপাশি যে টয়স অর্থাৎ খেলনার দোকানেও কিন্তু বেশ ভিড় দেখা যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আজকে সকাল থেকে অর্থাৎ 10টা মেলা শুরু হওয়ার পর থেকেই কিন্তু এরকমভাবে বিক্রি হচ্ছে। এবং আজকে এখন আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলবো। তো আজকে কেমন দেখছেন, মেলাতে এসে কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে মেলাতে এসে। আজকে অনেক লোক, শুক্রবার দিন, মোটামুটি ভালো লাগছে। তো আপনি কি ধরনের প্রোডাক্ট দেখছেন? হ্যাঁ, আমি ইলেকট্রনিক্স পণ্য ঘুরে দেখলাম অনেক শোরুমে। ওগুলো কি কেমন, নতুনত্ব বা দাম? নতুনত্ব, দাম মোটামুটি রিজনেবল প্রাইস। নতুনত্ব, হ্যাঁ, নতুন আসছে, ভালোই লাগলো, খারাপ না। আচ্ছা মামুন, আমরা যে কথা বললাম একজন দর্শনার্থীর সাথে যিনি এই মেলাতে এসেছেন এবং এই ইলেকট্রনিক্স যে পণ্য আছে সেই পণ্যগুলো উনি দেখছিলেন এবং সেখানে তিনি নতুনত্ব পেয়েছেন। অর্থাৎ আমরা কিন্তু প্রতিবারই মেলাতে এসে অনেক অভিযোগ থাকে আমাদের, যারা এই মেলাতে বলেন যে খুব একটা বেশি নতুনত্ব পাচ্ছে না। তো এইবার কিন্তু তাদের অভিযোগটা একটু কম, অর্থাৎ মেলাতে তারা কিছুটা হলেও নতুনত্ব পাচ্ছেন এবং বেচা বিক্রি নিয়ে গতবারের চেয়ে এইবার কিন্তু বিক্রেতারাও কিন্তু বেশ স্বস্তিতে আছেন এবং তারা বিক্রি নিয়েই সন্তুষ্ট। এবং মেলার সময় মাত্র 7 দিন, 8 দিন আজকে, তো আরও দিন বাকি আছে। তারা বেশ আশা করছেন এবার অনেকটাই বেশি বিক্রি করতে পারবেন। তো মামুন, এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে এই মুহূর্তে সর্বশেষ খবর। দর্শক, বাণিজ্য মেলার 8ম দিনের খবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুল হাসান। দুপুরের সময় আরও থাকছে। ভারত পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে অনিশ্চয়তা। পাঠানকোট হামলায় ইসলামাবাদের পদক্ষেপের উপরে নির্ভর করছে শান্তি আলোচনা, বলছে নয়াদিল্লি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 35তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান। সকালে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে 1999 থেকে 2000 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সকালে বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন শিক্ষার্থীরা। পরে জারুলতলায় সময় সংবাদের যুগ্ম বার্তা সম্পাদক শান্তনু চৌধুরী তার নতুন প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ সময় প্রতি বছরই এই পুনর্মিলন অনুষ্ঠান আয়োজন করার আশা প্রকাশ করেন শিক্ষার্থীরা।
বন্ধুদের সাথে একদম ইউনিভার্সিটি ছেড়ে চলে যাওয়ার পর আজকেই প্রথম দেখা হলো, এই অনুভূতি আসলে অন্যরকম। এখন টার্গেট নিচ্ছি প্রতি বছর অন্তত একবার ইফতার পার্টি প্লাস এবং অ্যাটলিস্ট প্রতি বছর যাতে এই ধরনের আরো বড় করে যাতে একটা প্রোগ্রাম করতে পারি, আমাদের একটা প্ল্যান আছে। সাথে ট্রেনে করে এসেছি শহর থেকে, 16 স্টেশনে যখন নেমেছি তখন জাস্ট সিম্পলি মনে হলো যে আমি গতকালকে হয়তো এখানে এসেছিলাম। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকদের কাছে যাচ্ছে সময়ের সংবাদ দল। জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। সকালে মেহেরপুরের পৌর ভবনের সামনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে ভিড় জমান। তারা সময় সংবাদ নিয়ে তাদের ভালো ও খারাপ লাগার কথা জানান। এ সময় দ্রুত তথ্য জানানোর পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান প্রচারের জন্য সময় সংবাদের প্রশংসা করেন দর্শকরা। নানা সমালোচনার পাশাপাশি সময় সংবাদকে এগিয়ে নিতে পরামর্শও দেন তারা। করেন কেমন লাগে সময় টিভি? আমি মনে করি চাই আপনার কাছে সময় টেলিভিশন শুধু ঢাকা দেখালে তো হবে না, মফস্বল দেখান 6টার সময়, এটাকে আরো একটু বাড়ান। মফস্বলের খবরগুলো যদি বাড়ে তাহলে আমার মনে হয় দেশবাসী আরো সুন্দর এবং বস্তুনিষ্ঠ খবর পাবে। নারী শিক্ষা, আই থিঙ্ক নারীর যে বিষয়গুলো থাকে, যে নারীদের অধিকার, নারীদের আইন, তারপর যে নারীদের শিক্ষা ব্যবস্থার উপরে আমার মতে কিছু প্রতিবেদন থাকা উচিত। নিউজের জগতের বিপ্লব নিয়েছে সময় নিউজ। সময় নিউজের কাছে আমার একটা চাওয়া, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে এনারা আরো ভালোভাবে তুলে ধরতে পারেন জাতির কাছে। সবচেয়ে ভালো লাগে যে সরাসরি অনুষ্ঠানটা দেখানো হয় যে কোনো ঘটনায়। পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলার ঘটনায় ভারত পাকিস্তান উত্তেজনা দেখা দেয়। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ভারতের সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গিদের হামলার বিষয়ে করণীয় নিয়ে আলোচনায় বৃহস্পতিবার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তবে বৈঠকে সিদ্ধান্তের বিষয়ে কিছু জানা যায়নি। একই দিন পাঠানকোট হামলার জড়িতদের বিষয়ে পাকিস্তানের কাছে সরবরাহ করা তথ্যের ভিত্তিতে দেশটির সরকার কি ব্যবস্থা নেয় তার উপরই শান্তি আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর। গত শনিবারের হামলার পর ভারত পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদের বিষয়টি নতুন করে সামনে চলে এসেছে বলে মন্তব্য করেন দপ্তরের মুখপাত্র বিকাশ স্বরূপ। আমরা মনে করি বল এখন পাকিস্তানের হাতে। এরই মধ্যে আমরা তাদের কাছে পাঠানকোট হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছি। তারা কতটা দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে তাই এখন দেখার বিষয়। উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার পর নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের বিষয়ে চীনের সঙ্গে একযোগে কাজ করার কথা জানিয়েছে ওয়াশিংটন। কোরীয় উপদ্বীপে সৃষ্ট উত্তেজনা মোকাবেলায় যুক্তরাষ্ট্র সেখানে পরমাণু শক্তিচালিত সাবমেরিন B-52 বোমারু বিমান ও জঙ্গি বিমান মোতায়েন করবে বলে খবর দিয়েছে সিওল। পিয়ংইয়ংয়ের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন কংগ্রেসে সোমবার ভোট অনুষ্ঠিত হবে বলে আভাস দিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান। বুধবার পিয়ংইয়ংয়ের আকস্মিক হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর পর থেকে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে উত্তর কোরিয়ার সীমান্ত সংলগ্ন চীনা শহর ইয়ানজির বাসিন্দারা। এ ধরনের বোমা পরীক্ষার কারণে আশপাশের লোকজনের স্বাস্থ্যের চরম ক্ষতি হতে পারে বলে আশঙ্কা তাদের। উত্তর কোরিয়া একের পর এক এই ধরনের পরীক্ষা চালিয়ে যাচ্ছে, আর তার বলি হতে হচ্ছে সাধারণ মানুষকে। পরমাণু পরীক্ষা চালালে আশেপাশের মানুষ কি ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে থাকে তা ভেবে দেখার কেউ নেই। চীনের সরকার যদি এই বিষয়ে দ্রুত কোনো ব্যবস্থা নিতে না পারে তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে। পিয়ংইয়ংয়ের এই বোমা পরীক্ষা ও নিরাপত্তা হুমকি মোকাবেলায় চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। উত্তর কোরিয়াকে সামাল দিতে চীনের নিজস্ব কৌশল রয়েছে বলেও জানান তিনি। আমি উত্তর কোরিয়ার বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে শুরু থেকেই একভাবে কাজ করে আসছে চীন। আমরা এর প্রতি শ্রদ্ধা রেখেই একযোগে কাজ করার বিষয়ে সম্মত হয়েছি। একই ধরনের বক্তব্য এসেছে হোয়াইট হাউসের পক্ষ থেকেও। মুখপাত্র জশ আর্নেস্ট জানান, উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার জেরে বিশ্বব্যাপী যে উত্তেজনা তৈরি হয়েছে তা নিরসনে নিরাপত্তা পরিষদের বৈঠকে এক হয়ে কাজ করার কথা জানিয়েছে চীন ও জাপান। চীন উত্তর কোরিয়াকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে উল্লেখ করে তিনি বলেন, পিয়ংইয়ং এর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করেছে ওয়াশিংটন, বেইজিং ও টোকিও। উত্তর কোরিয়ার ওপর এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন কংগ্রেসে শিগগিরই ভোটাভুটি হবে বলে জানিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান। এ বিষয়ে ডেমোক্রেটদের পূর্ণ সমর্থন রয়েছে বলেও আশা প্রকাশ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করবে এমন যে কোনো সিদ্ধান্ত নিতে কখনোই দ্বিধা করে না মার্কিন কংগ্রেস। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। সোমবার পিয়ংইয়ং এর উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভোট হতে পারে। আশা করি শান্তির পক্ষেই পদক্ষেপ নেবে কংগ্রেস। এদিকে উত্তর কোরিয়ার বোমা পরীক্ষার পর কোরীয় উপদ্বীপে পরমাণু শক্তিচালিত সাবমেরিন, B-52 বোমারু বিমান ও F-22 স্টিলথ জঙ্গি বিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা ইয়ানহোপ জানিয়েছে, এ নিয়ে সিউলের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলছে। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ। বাবা হবার মুহূর্তে প্রিয় সন্তান ও স্ত্রীর পাশে থাকতে পারেননি, কারণ ওই সময়ে বাংলাদেশের হয়ে ক্রিকেট যুদ্ধের ময়দানে লড়ছিলেন প্রতিপক্ষের বিপক্ষে। তবে দেশের হয়ে খেলার কারণে খুব একটা আক্ষেপ নেই সাকিব আল হাসানের। সময় সংবাদকে সাকিব আরও জানান, সন্তানের প্রিয় মুখ দেখে সব আক্ষেপ ভুলে গেছেন খুশি আর আনন্দে। দর্শক, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিশেষ সাক্ষাৎকারের 3 পর্বের রিপোর্টে প্রথম পর্বে বাবা সাকিবের বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। গেল বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পৃথিবী আলো করে আসবে সাকিবের প্রথম সন্তান। প্রিয় মুখখানি দেখবেন, থাকবেন স্ত্রীর পাশে। কিন্তু সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আয়োজন করে। প্রতিপক্ষের বিপক্ষে লড়তে হবে ক্রিকেট যুদ্ধের ময়দানে। তাই সন্তান সম্ভবা স্ত্রীকে 7 সমুদ্র 13 নদীর ওপারে রেখে ফিরে আসেন দেশের মাটিতে। 7 নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেই ওয়ানডে ক্যারিয়ার সেরা 5 উইকেট শিকার করে রাখেন দেশের জয়ের বড় অবদান। তার একদিন পরেই দূর থেকে পেলেন সুখবর। তবে সে আক্ষেপ কি কখনো মেটে? বাচ্চা হওয়ার টাইম, কারণ এটা একটা স্পেশাল মোমেন্ট, এটা লাইফে হয়তো 1 বার 2 বার 3 বার এরকমই আসে সাধারণত একজনের মানুষের লাইফে। কষ্ট পেয়ে লাভ নাই। হ্যাঁ, অবশ্যই খারাপ লাগছে। আমি মিস করছি তাতে না, যত খারাপ লাগছে যেভাবে আমার ওয়াইফ এক্সপেক্ট করতেছিল যে আমি ওই টাইমটাতে ওর সাথে থাকি, প্লাস দেখাটাও একটা মানে এটা আমাদের দুইজনেরই একটা আলাদা রকম প্ল্যানই ছিল যে এই টাইমটা আমরা একসাথে থাকবোই, সেটা যে অবস্থায় থাক, বাট হয় নাই। ছোট্ট সে সন্তানটি এখন ধীরে ধীরে বেড়ে উঠছে। পিতা হিসেবে তার কাছে থাকা তীব্র আগ্রহটাকে মুড়ে রাখতে হয় তাই পেশাদারিত্বের চাদরে। মজা লাগে ওর ছবি দেখলেই হাসি চলে আসে। যখন যেহেতু এখন আমি নাই, চলে আসছি, তো ওর ছবি দেখলে হাসি লাগে। ওর আম্মার সাথে যখন কথা বলি তখন দেখা যাচ্ছে স্কাইপে ওকে দেখতেছি কিংবা ও ছবি পাঠাচ্ছে, তো এগুলো দেখলে যে আলাদা রকম একটা মজা। আসলে এই ফিলিংসগুলো বলে বোঝানোটা খুব মুশকিল। এখনো দেশের মানুষ আর সাকিব ভক্তরা দেখেনি রাজকন্যার প্রিয় মুখ। তবে সাকিব ও শিশিরের পরিকল্পনায় আছে ঘটা করে তাকে সবার সামনে আনার। মানে ওর ছবি কোথাও যায়নি কিংবা কোথাও পাবলিশড হয়নি, আমরাই এটা চাচ্ছি না যে মানে এত তাড়াতাড়ি পাবলিশড হোক। যখন আমাদের কাছে মনে হবে যে রাইট টাইম, অবশ্যই ওই টাইমে সবকিছুই জানানো হবে। আমার ওয়াইফই আর কি ওই ভালো বলতে পারবে যে আসলে কখন আসবে, বাট যাই না, হয়তো ম্যাক্সিমাম আর 2 মাস। জানা গেছে সাকিবের কন্যা সন্তানের নাম রাখা হয়েছে এলিনা হাসান অর্বি। সো আমার প্ল্যানটা ওইভাবেই আছে, অনেক বড়। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আম্বয়ানের মধ্য দিয়ে 51তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু। তুরাগ তীরে লাখো মুসল্লির জুম্মার নামাজ আদায়। জঙ্গি হামলার আশঙ্কা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্মীয় উপাসনালয় নিরাপদ রাখতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শিগগিরই অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাধারণ মানুষের। যুদ্ধাপরাধীদের বাঁচাতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেগম জিয়া। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী বললেন, মানুষ পোড়ানোর জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। রাজধানীতে প্রতি বছরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফিয়ের নামে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা। দুশ্চিন্তায় অভিভাবকরা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং বাধ্যতামূলক হলেও রাজশাহীতে সার্বক্ষণিক চিকিৎসক নেই অনেক হাসপাতাল ও ক্লিনিকে। জীবন শঙ্কায় রোগীরা, অবৈধ ক্লিনিক বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।